সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় চোখ রাখার আমন্ত্রণ জানাচ্ছি, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে আছে আমি হাসান মাহমুদ। আলোচনার সুবিধার্থে দিনের আলোচিত সংবাদ আপনাদের জানিয়ে রাখতে চাই। সরকারের মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, ভয়েস অফ আমেরিকাকে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। তিনি বলেছেন তরুণদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ। কাল সংস্কার কমিটির প্রধানের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক। আশুলিয়ার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ, গুলিতে নিহত হয়েছেন একজন। চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে, এতে মৃত্যু হয়েছে ৩ জনের। ঘটনা তদন্ত করার জন্য কমিটি করা হয়েছে। সাগররুনি হত্যা মামলা থেকে র্যাবকে অব্যাহতি, টাস্কফোর্স গঠন ও ৬ মাসে অন্তত তদন্ত সারার নির্দেশও দেওয়া হয়েছে। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ আজকের বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে। আমরা এই আলোচনায় মূলত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই আলোচনাগুলোর মধ্যেই আমরা থাকার চেষ্টা করব এবং এই আলোচনার জন্য আমরা ৩ জন অতিথিকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে। আমার বাঁ পাশে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেত্রী। মাঝে রয়েছেন রাশেদ প্রধান, সহসভাপতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, এবং সবশেষ আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের ৩ জনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অনেকগুলো সংবাদের শিরোনামই আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং দর্শকদের জন্য যাতে আলোচনাটা সুবিধা হয় এবং আমরা আলোচনার ধারাবাহিকতাটা এগিয়ে নিতে পারি। মূলত প্রধান উপদেষ্টার কথা ধরেই যদি একটু এগোতে চাই, আজকে আমরা দেখেছি যে অনেক প্রাণের বিনিময়ে ৫ আগস্ট একটি ক্ষমতার পরিবর্তন, স্বৈরাচার ফ্যাসিবাদ তার পরিবর্তন, যেই আন্দোলনটা আসলে করেছেন আব্দুল হান্নান মাসুদদের সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত নেতৃত্ব দিয়েছে এবং এর মধ্যে ছাত্র জনতা, রাজনৈতিক দল, আপামর জনসাধারণ সবাই সম্পৃক্ত হয়েছে। এবং আপনারা বাকি যে 2 জন রয়েছেন, আপনারাও দীর্ঘদিন থেকে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং আপনাদের দলের ত্যাগ, ব্যক্তিগত ত্যাগ এবং প্রাণ বিসর্জনের আগে আপনাদের দলের নেতাকর্মীদের হয়েছে। প্রশ্ন হচ্ছে, যেই সরকার এসেছে, আমি মাসুদের কাছে একটু যেতে চাই, যে যেই সরকার এসেছে আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে, সেই সরকার একটু সময় অতিক্রম করেছে। সেই সরকারের মেয়াদ কতদিন হবে সেটি ডক্টর ইউনুস বলেছেন, সেটি এখনও নির্ধারিত। এবং আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা প্রেস সচিবে বলেছেন নির্বাচনের সময় নিয়ে সেনা প্রধান একটি মতামত দিয়েছেন, এটি তার মতামত। আমার প্রশ্নটা বা আমার জানতে চাওয়াটা হচ্ছে যে প্রত্যাশা, জন আকাঙ্ক্ষার কথা বলছেন, যদিও সময় অত্যন্ত কম, 1.5 মাসের মতো হয়েছে, তারপরেও প্রাপ্তি প্রত্যাশার জায়গাটিতে কতটুকু এগিয়ে যেতে পেরেছেন আপনারা? ধন্যবাদ এনটিভিকে। আসলে হচ্ছে আমরা যারা জীবন বাজি রেখে বিপ্লবের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমরা পুরোপুরি সন্তুষ্ট না। সরকারের এখন পর্যন্ত আমরা যেভাবে আশা করেছিলাম সেরকম কিছু হয়নি। তো বাস্তবতাটাও বুঝতে হবে আমাদেরকে। কয়েকটা বিষয়, প্রশাসনের যখন হচ্ছে বদলি করা হয়, প্রশাসনের যখন হচ্ছে সচিবালয়ে সচিব নিয়োগ দেওয়া হয়, তখন দেখা যায় যে হচ্ছে যাদেরকে মানে নিরপেক্ষ থাকার কারণে ফ্যাসিস্ট সরকার ওএসডি করে রেখেছিল, তাদেরকে দেখা যায় যে সহকারী সচিব হিসেবে ওএসডি করে রেখেছিল। এখন তাদেরকে 2-3 ধাপ পদোন্নতি দিয়ে হয়তো অতিরিক্ত সচিব করা যায়, কিন্তু সচিব করলে মানে সেই এক্সপিরিয়েন্স না থাকার কারণে বা অতিরিক্ত সচিব করার পরে এক্সপিরিয়েন্স না থাকার কারণে ধীরতা তৈরি হয়। পাশাপাশি হচ্ছে যারা অতিরিক্ত সচিব ছিল তাদের মধ্যে বিভিন্ন ধরনের তদন্ত করে যাদের তেমন একটা আওয়ামী লীগের সাথে সম্পর্ক পাওয়া যায় না, সেরকম ভাবে মানে চেষ্টা করা হচ্ছে যাতে হচ্ছে কাজগুলো এগিয়ে নেওয়া যায়। আসলে 16 বছর যাবত এই দেশের প্রতিটা প্রতিষ্ঠানকে এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমন আমি আহতদের চিকিৎসা নিয়ে কথা বলেছিলাম, স্বাস্থ্য মানে এত আহত, 20-22 হাজার আহত, এদের সবাইকে কিন্তু বিদেশে নেওয়া পসিবল না এবং এরা বিভিন্ন হসপিটালে ঘুরছে এবং হসপিটালের চিকিৎসা ব্যবস্থা এতটাই মানে হচ্ছে অবস্থা, যে দৈন্যদশা, যে এদেরও সঠিকভাবে চিকিৎসা দেওয়া যাচ্ছে না। যতজনই আমাদের মেডিকেল টিমের সাথে যোগাযোগ করেছে, মানে মেডিকেল টিমের সাথে যোগাযোগ করেছে এমন একজনও নেই যার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। কিন্তু তারপর দেশের ভিতরে যখন ব্যবস্থা করতে যাচ্ছে, তখন হচ্ছে
হসপিটালের ধন্যদশের কারণে, চিকিৎসা সেবার খারাপ অবস্থার কারণে সঠিক চিকিৎসাটাও পাচ্ছে না। ঠিক একইভাবে প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন এমন একটি অবস্থা করেছে, মানে জনগণের বিপরীতে প্রশাসন দাঁড়িয়ে গিয়েছিল। আপনার বাংলাদেশে হয়তো 1200 থানা ছিল, তার মধ্যে 498টা কি 92 থানাকে ফুরিয়ে দেওয়া হয়েছে। কারা ফুরাইছে? জনগণ। মানে এই দেশের মানুষ এই যে এতটা ক্ষোভ ছিল পুলিশ প্রশাসনের উপর, তো এটা তো ধ্বংস করে দেওয়া হয়েছে 16 বছর পুলিশ প্রশাসন। আইন শৃঙ্খলাকারী বাহিনীর সাথে তো এই দেশের জনগণের এরকম অবস্থা থাকার কথা না। যার কারণে মানে একটা বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের মানে হচ্ছে কে সফল করার জন্য একটা সরকার এসে, ইন্টারিম গভর্নমেন্ট, তার স্বল্প সময়ে যে ব্যবস্থাগুলো নেয়ার কথা ছিল সেটা নিতে পারতেছে না অনেক ক্ষেত্রে এই সকল ধন্যদশের কারণে। বিপ্লব পরবর্তী একটা শূন্যতা তৈরি হয়েছে প্রশাসন এবং আইন শৃঙ্খলায়, তাই বলছেন? হ্যাঁ, শূন্যতা তৈরি হয়েছে, যোগ্যতা মানে এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে। পাশাপাশি হচ্ছে জনগণের সাথে যে কানেকশনটা, সেই কানেকশনটাও ব্যাহত হয়েছে। আপনি দেখেন যে হচ্ছে আপনি এখন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকে ইলেকশন শুরু করে, একজন মেম্বার থেকে, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে এমপি ইলেকশন পর্যন্ত প্রত্যেকটা ইলেকশনে কারচুপি হয়েছে। এরা মানুষের মানে জনগণের জনপ্রতিনিধি নয়। যার কারণে যে সরকারের সাথে যে জনগণের একটা মানে হচ্ছে সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটাও এখন রাখা সম্ভব হচ্ছে না। মানে আন্দোলনের পরবর্তীতে তারা কিন্তু পালিয়ে গেছে, এলাকায় নেই, তাই তো? একটা ওয়ার্ডের নেতা পর্যন্ত হচ্ছে পালিয়ে গেছে। মানে তারা এতটা অবিচার করেছে প্রতিটা অঞ্চলের মানুষদের উপর। আচ্ছা, আপনার কাছে আমরা আসবো। আমরা একটু ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে একটু এই বিষয়ে জানতে চাই যে ওনাদের আপনাদের নেতা সালাউদ্দিন আহমেদ আজকে যদি ওই কথার সূত্র ধরে বলি, এরকম একটা কথা বলেছেন যে আমলাতন্ত্রে পুরনো লোকদের রেখে এই সরকার যদি কোনো সংস্কার করতে চায় বা কোনো পরিবর্তন, সেটা খুব বেশি সম্ভব হবে না, এবং তিনি বলেছেন যে এর জন্য পরিবর্তনের প্রয়োজন। সেটা কি ধরনের পরিবর্তন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই কথাটি যেটা সালাউদ্দিন ভাই বলেছেন, আমি তার সাথে শতভাগ একমত এই কারণেই যে একদম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে সিনিয়র সেক্রেটারি পর্যন্ত প্রতিটা ধাপে, প্রতিটা পর্যায়ে অ্যাপয়েন্টমেন্ট বলেন, পদায়ন বলেন, বদলি, সকল কিছু একদম দলীয় বিবেচনায়, দলীয় মানে তার ফ্যামিলি হিস্ট্রি দেখে তাকে করা হয়েছে। এবং এর বাইরে একেবারে আওয়ামী লীগের খাস মানুষজনের বাইরে যারা ছিলেন, ভিন্ন মত হতে পারে, নিরপেক্ষ হতে পারে, তাদেরকে ওএসডি করে দেয়া, তাদেরকে চাকরিচ্যুত করা, তাদেরকে নানানভাবে হেনস্থার শিকার আমরা গত কয়েক বছরে করা হয়েছে। সুতরাং পুরো প্রশাসনকে যদি ঢেলে সাজানো না যায়, তাহলে আপনি যেই নির্বাচনটির কথা আমরা সকলেই বলছি, সেই কাঙ্ক্ষিত নির্বাচনটি অর্জন করা খুব কঠিন হয়ে যাবে। একটা নির্বাচনের সময় কিন্তু প্রশাসন বিরাট ভূমিকা পালন করে। সেখানকার ডিসি, এসপি, ইউএনও, পুলিশ কর্মকর্তা যারা থাকেন, ওসি থেকে শুরু করে সকলেই একদম ডাইরেক্টলি তারা ইনভলভ থাকে ইলেকশনের সঙ্গে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা একদম ডাইরেক্টলি ইনভলভ থাকে। সেই জায়গাটায় যদি পুরনো লোকজন, যাদেরকে দলীয় পরিচয়ের কারণে চাকরিতে নিয়োগ থেকে শুরু করে, পদায়ন থেকে শুরু করে প্রমোশন পর্যন্ত সকল কিছু দেয়া হয়েছে, তাদের হাত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হবে, তাদের হাত দিয়ে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে, এটা আসলে আমরা বিশ্বাস করি না। বাংলাদেশে অতীতে বহু সরকার এসছে, বহু সরকার গেছে। এমনকি এরশাদের 10 বছর, যেটাকে আমরা স্বৈরশাসন বলি, সেই সরকার চলে যাবার পরও কিন্তু আমরা দেখি নাই যে এইভাবে সকল পদ থেকে, ভিসি থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত, বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত সকলেই পালিয়ে গেছে। তার তো যাওয়ার কথা ছিল না, কোনো কারণ নাই। কিন্তু চিন্তা করেন দলীয়করণ কত দূর পর্যন্ত গেছে যে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়। দলীয়করণ কত দূর পর্যন্ত গেছে যে বিশ্ববিদ্যালয়ের ভিসি, বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভিসিরা একযোগে পদত্যাগের হিড়িক পড়ে গেছে। দলীয়করণ কত দূর পর্যন্ত গেছে যে আমরা দেখেছি যাদেরকে কোনো কারণেই, যাদের আসলে দলীয় পরিচয় থাকবার কথা নয়, সেই বিচারক, আইনজীবী, বিচারকরা তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। অ্যাপেলেট ডিভিশনের বিচারকরা সরে গেছেন তাদের জায়গা থেকে। চিফ জাস্টিস পদত্যাগ করেছেন। একমাত্র প্রেসিডেন্ট ছাড়া আর যে যেখানে ছিলেন তারা সকলেই যার যার জায়গা থেকে সরে গেছেন। তার মানে এই সরকারটি গত 15 বছর যারা বিনা ভোটে এবং জনগণের কোনো ম্যান্ডেট ছাড়া তাদের ক্ষমতায় ছিল, তারা মসজিদের খতিব থেকে, ইমাম থেকে শুরু করে একেবারে ডিসিএসপি, সচিব পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে তাদের নিজের লোক
বসিয়ে দেশটাকে একেবারেই নিজের মানে বাড়ি চালানোর মতো করে চালিয়েছে। কিন্তু এখন আপনার কাছে আমার যেটা জানতে চাওয়া সেটি হচ্ছে যে আপনারা আগেও বলেছেন যে সেই প্রশাসন দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, আপনারা যাদেরকে বলছেন যে বিগত সরকার যারা পালিয়ে গেছে তারা অনেকগুলো স্তরে এই আমলাতন্ত্রকে সেট করেছে, এটা আপনারা একসময় কিন্তু বলে আসছেন, বলেছেন, মঞ্চে বলেছেন, বাইরে বলেছেন, এখনও তাই বলছেন। কিন্তু এই পর্যায়ক্রমিকে তাহলে রদ বদলে কি কোনো পরিবর্তন আসবে? শুধু আমি যেটা বলছি যে শুধুমাত্র পদায়ন একজনকে নোয়াখালী থেকে ঠাকুরগাঁয়ে দিল, হবে না। পুরো বিষয়টি ঢেলে সাজানোর ব্যাপার আছে, এবং এই ঢেলে সাজানোর মধ্যে একটা বিরাট স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিসগুলো। এই পলিটিক্যাল পার্টিজের সাথে আলাপ আলোচনা ছাড়া এককভাবে যদি সরকার সিদ্ধান্ত নিতে থাকে এবং সেটি বাস্তবায়নের চেষ্টা করতে থাকে, তাহলে কিন্তু সরকার বিপদে পড়বে। এ কারণেই দেখুন, ডে 1 থেকে আমরা দেখছি আনরেস্ট, কখনো সংখ্যালঘুর পরিচয়, কখনো চাকরিতে বয়সসীমা বাড়ানোর পরিচয়, কখনো গার্মেন্ট ফ্যাক্টরিতে শ্রমিকের পরিচয়ে, কখনো আবার আমরা দেখতে পাচ্ছি ছাত্র পরিচয়ে, কখনো আনসার পরিচয়, বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে আমরা আনরেস্ট করবার একটা চেষ্টা, সরকারকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে আমার মনে হয় যদি ন্যাশনাল কনসেনসাস না হয়, পলিটিক্যাল পার্টিসগুলোর সাথে বসে একরকম সমঝোতা এবং ক্ল্যারিটি, পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা যদি না থাকে সরকারের কাজে, তাহলে আমার মনে হয় সরকারের জন্য এটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। দেখুন, যেই কয়েকজনের উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের কারোরই কিন্তু পলিটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স নাই। ওনারা যে স্ব ক্ষেত্রে অত্যন্ত সম্মানিত এবং স্ব ক্ষেত্রে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন, বাট একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা একজন পলিটিক্যাল ওয়ার্কারের যেই অভিজ্ঞতা থাকে, তাদের যে দূরদর্শিতা থাকে, তাদের পরিস্থিতি হ্যান্ডেল করবার যে নেটওয়ার্কিং এবং পরিস্থিতি হ্যান্ডেল করবার যে একটা অভ্যাস থাকে, সেটা কিন্তু এই সরকারে যারা আছেন তাদের নেই। সুতরাং এই সকল কিছু বিবেচনায় পলিটিক্যাল পার্টিসগুলোকে যদি অনবোর্ড করা না যায় এবং অন দ্য সেম পেজে আনা না যায়, তাহলে তাদের জন্য ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক ডেকেছেন, পর্যায়ক্রমিকভাবে বসবে। আমরা রাশেদ প্রধানের কাছে ছোট্ট করে একটু জানতে চাই, আপনারা তো দীর্ঘদিন একই বিষয়ে আন্দোলন করেছেন এবং আপনার প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন যে মেয়াদের বিষয়ে, যে তারা আসলে কতদিন থাকবেন সেটি এখনো নির্ধারিত নয়, এই বিষয়ে যদি একটু বলেন, বা তাদের আসলে কতদিনের মধ্যে সংস্কার করা উচিত। এর আগে সেনাপ্রধান একটি টাইম ফ্রেম দিয়েছিলেন যে 18 মাস এরকম, কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে এটি তার একটা নিজস্ব মতামত। একটু যদি বলবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচককে। আপনি যে প্রশ্নটা করেছেন, এইটার উত্তর এই মুহূর্তে সারা বাংলাদেশ খুঁজছে। সবার মনেই এই জিজ্ঞাসা, কতদিন থাকে শপথ নেওয়ার পর থেকে কতদিন, যেটা সুস্পষ্ট করা হয়নি। আমাদের যুগপৎ আন্দোলনে আমরা দেখতে পেয়েছি আমাদের যে মূল নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি একটি রোড ম্যাপের দাবি জানিয়েছেন, এবং আপনি খেয়াল করবেন গতকালকে জামাতের আমির উনিও রোড ম্যাপের কথা বলেছেন। রোড ম্যাপটার অর্থ, জনাব তারেক রহমানও তাই বলেছেন। জি, তো রোড ম্যাপটার অর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কোন কোন বিষয়ে সংস্কার করতে চায়, কতদিনে করতে চায়, এবং কখন তারা একটি ভোটের মাধ্যমে জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে দিবে, অর্থাৎ দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার প্রক্রিয়াতে আসবে। এখন এইটা জিজ্ঞাসা আমাদের সকলে। আর্মি থেকে যেটা বলা হয়েছে, আর্মি চিফ 12 মাস থেকে 18 মাস, এটা অবশ্যই তার মন্তব্য। আমাদের জায়গা থেকে খেয়াল করুন, আমরা কখনোই কিন্তু বলিনি 3 মাসে নির্বাচন দিতে হবে, 6 মাসে নির্বাচন দিতে হবে, কোনো চাপ দেওয়া হয় নাই। কিন্তু সময় বলছেন, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, ল এর ব্যাপারটা, ল এনফোর্সমেন্টের ব্যাপারটা, প্রশাসনের ব্যাপারটা যেভাবে চলছে, যেই কচ্ছপ গতিতে চলছে, নড়ে তো চড়ে না, হেলে তো দুলে না, এভাবে যদি চলতে থাকে এবং মেয়াদকে যদি বাড়াতে থাকে, তাহলে নিঃসন্দেহে এটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হিসাবে গণ্য করা। জি, আপনার যে কথাটি বলছিলাম, আমরা সরকারের মেয়াদ অর্থাৎ টাইম ফ্রেম নিয়ে কথা বলছিলাম, আপনি যদি সেই কথাটুকু শেষ করেন। আমি রোডম্যাপের কথা বলছিলাম, নির্বাচনী রোডম্যাপ। হ্যাঁ, এটা আমি নির্বাচনী রোডম্যাপ বলতে রাজি না, আমি অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ হিসাবে অভিহিত করতে চাই। কারণটা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কিছু দায়িত্ব নিয়েছে, তাদেরকে সে দায়িত্ব আমরা সবাই মিলে তুলে দিয়েছি, তারা শপথ নিয়েছে, তারা কি কি বিষয় সংস্কার করতে চায় আমাদের একটা ধারণা দিয়েছে।
কিন্তু কোনটা কখন করতে চায়, কোন প্রক্রিয়ায় করতে চায়, কিভাবে করতে চায়, বিষয়গুলো অস্পষ্ট। এই জিনিসগুলো যদি সেট করা না হয় তাহলে আলটিমেটলি এক হচ্ছে তাদের সাথে আমাদের ভুল বোঝাবুঝিটা বাড়বে, দ্বিতীয়ত তারা নিজেরাও ব্যর্থ হবে। আমি কিন্তু বিরতির আগে আপনাকে বলেছিলাম শব্দটা কচ্ছপ গতি। জি, দেখুন, যখন একটা রোডম্যাপ রেডি করা হয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছে তারা নিজেরাও জানে কতদিনের মধ্যে আমাকে কোন কাজটা সম্পন্ন করতে হবে এবং জনগণকে বুঝিয়ে দিতে হবে। এটা যদি না হয় তাহলে আমার ল অ্যান্ড অর্ডারও ঠিক হবে না, ওনাদের নিজেদেরও কোনো টার্গেট থাকবে না। যখন হবে হবে করতে থাকবো, স্লো প্রসেস। এটা কোনো সমাধান না। তো ব্যাপারটা শুধুমাত্র এটা নয় যে নির্বাচন কবে হবে সেটা রোডম্যাপটা। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে কি কি দায়িত্ব নিয়েছেন, কিভাবে পালন করবেন, কবে পালন করবেন, কবে আমরা বুঝে পাবো, এটা জনগণ হিসাবে আমাদের সকলের জানার অধিকার আছে। এই সব কিছু মিলেই একটা রোডম্যাপ, এবং আমি সেটাই বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো যে রোডম্যাপটা দাবি করছেন এটা শুধুমাত্র আমাদের ভোটে যাওয়ার জন্য না বা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য না, বাংলাদেশের জনগণের যে অধিকার, বৈষম্যহীন বাংলাদেশ পাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য এই রোডম্যাপটাকে প্রয়োজন বলে আমরা বিশ্বাস করি। আমি আপনার কথা ধরে যদি ব্যারিস্টার রুবিন ফারহানকে একটু বলতে চাই যে নির্বাচন কমিশন তো খুব জরুরি একটা নির্বাচনের জন্য। আপনারা যে রোডম্যাপের কথা বলছেন নির্বাচন, কিন্তু আমরা তো নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে কি আপনি কিছু দেখতে পেয়েছেন এখন পর্যন্ত? আর নাম্বার 2, খুব এটার সাথে একটু যুক্ত করি, দুঃখিত, যে রাজনৈতিক দলগুলোকে কিন্তু প্রধান উপদেষ্টা ডেকেছেন পর্যায়ক্রমিক, এখানে কোনো আশা, আলো, স্বপ্ন কিছু দেখতে পান? নিশ্চয়ই, আমি আশাবাদী মানুষ, এবং নির্বাচন কমিশন নিয়ে একটি কমিশন অলরেডি গঠিত হয়েছে। সেই কমিশন কি রিপোর্ট দেয়, কোন জায়গাগুলোতে সংস্কারের প্রয়োজন আছে, আইনটাকে আবার নতুন করে রিভাইজ করার বিষয় আছে। কারণ এই আইনটা দিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারাই তো 24-এর নির্বাচন করেছে, এবং কী ধরনের নির্বাচন হয়েছে আমরা দেখেছি। এবং নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচনের রোডম্যাপ নিয়ে কিন্তু অলরেডি বেশ কিছু রাউন্ড টেবিলও আমরা দেখতে পাচ্ছি। সিভিল সোসাইটি ইনক্লুডিং পলিটিক্যাল পার্টিজ এবং অন্যান্য যারা সংবাদ কর্মী যারা আছেন সকলে মিলেই কিন্তু এই রাউন্ড টেবিলগুলোতে আমরা অংশ নিয়েছি, এবং সেখানে নানান রকম প্রস্তাবনা উঠে এসছে, নানান রকম মতামত উঠে এসছে। সেখানে একটি বিষয় আমি আজকে এই আলোচনার মাধ্যমে বলতেই চাই, এই যে 3টি নির্বাচন 14, 18, 24 হয়ে গেল, এই তিনটি নির্বাচন তো আসলে কোনো কমিশন ছাড়া হয়েছে তা তো নয়। সেই সময় যারা কমিশনের দায়িত্বে ছিলেন তারা তো শপথ নিয়েছিলেন একটি সুষ্ঠু নির্বাচনের। তারা তাদের সেই শপথ ভঙ্গের জন্যে তাদেরকে আসলে কোন বিচারিক প্রক্রিয়ায় আনা হবে, তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে, সো দ্যাট ইন ফিউচার কেউ যদি এই ধরনের একই কাজ একদম এই নির্বাচন কমিশনের দায়িত্বে গিয়ে এই ধরনের কোনো নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করে কিংবা এইরকম নির্বাচনের অংশ হয়ে যায়, তখন তাদের বিষয়ে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে সেটার একটা মানে নজির কিন্তু তৈরি হওয়া দরকার, সো দ্যাট ইন ফিউচার কেউ এটা করতে সাহস না পায়। আর সেই সঙ্গে নির্বাচন কমিশন গঠনের বিষয় আছে, ভোটার তালিকা হালনাগাদের বিষয় আছে, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যেই আমলা এবং পুলিশ প্রশাসন সেখানে বিভিন্ন রদবদল এবং যারা এই দীর্ঘ 15 বছর বঞ্চিত ছিলেন তাদের ভিন্ন মতের কারণে তাদেরকে আসলে তাদের যোগ্য জায়গায় পদায়ন করা, এই ব্যাপক কর্মযজ্ঞ কিন্তু বাকি আছে। এবং সে কারণেই আমি মনে করি যে খুবই সঠিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা শুরুতে বলেছিল যে কমিশনের রিপোর্ট পাওয়ার পরে তারা পলিটিক্যাল পার্টিজের সঙ্গে আলোচনায় বসবে, বাট আজকে দেখলাম তারা তাদের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে এবং বলেছে যে তারা আগেই বসবে পলিটিক্যাল পার্টিজের সঙ্গে এবং তাদের সঙ্গে বসে তাদের মতামত নিয়ে তারপরে কমিশন তার কাজ শুরু করবে। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল পার্টিজকে বিভিন্ন ফেজে যুক্ত করছে তারা। শুরুতে পলিটিক্যাল পার্টিজের সঙ্গে আলোচনা হচ্ছে, কমিশন তাদের কাজ করছে, তাদের রিপোর্ট দিচ্ছে 3 মাসের মধ্যে, তারপরে 3 মাস পরে আবারও পলিটিক্যাল পার্টিজের সঙ্গে আলোচনার একটি সিদ্ধান্তের কথা আমরা মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জানতে পারছি। অর্থাৎ এভরি স্টেপে তারা কিন্তু স্টেক হোল্ডারদেরকে সম্পৃক্ত করতে চেষ্টা করছে এবং চাইছে, এটা আমি খুবই পজিটিভ মনে করি। আমি শুরু থেকেই বলেছিলাম যে পলিটিক্যাল পার্টিসটা হচ্ছে মেজর স্টেক হোল্ডার, সুতরাং তাদেরকে একেবারে বাদ দিয়ে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন বা চাপিয়ে দেন উপর থেকে কোনো সিদ্ধান্ত, সেটা আসলে পলিটিক্যাল পার্টিসগুলো মানবে কিনা এটা নিয়ে সন্দেহ তো আছে। আপনার কাছে একটু, যেহেতু আপনি আইনের একজন মানুষ,
আইন নিয়ে পড়াশোনা করেছেন। একটি সরকার অভ্যুত্থানের পরবর্তীতে তাদের আসলে তারা যে সংবিধান সংস্কারের যে বিষয়টি আসছে এইটাতে যাওয়াটা আপনারা বলছেন, আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে বলেছে যে এটি আসলে একটি সংসদের কাজ বা রাজনৈতিক নির্বাচিত সরকারের কাজ। এই বিষয়ে ছোট্ট করে যদি একটু, তারপর হান্নান মাসুদের কাছে যাব। আমি আজকে একটি আলোচনায় ছিলাম, গোল টেবিল আলোচনায়, সেখানে সংবিধান সংস্কার না পুনর্লিখন এটি নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে আমি খুব পরিষ্কারভাবে বলেছি যে বাংলাদেশে কি এখন কোনো সংবিধান এক্সিস্ট করে কিনা। এক, যদি সংবিধান এক্সিস্ট করে তাহলে ৭ ক ৭ খ ধারা অনুযায়ী আমরা সকলে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অপরাধী। আমরা একটি সরকারকে উৎখাত করেছি, সংবিধানকে লঙ্ঘন করেছি, আমরা সকলেই সে অপরাধী। আর এটি যদি বিপ্লবোত্তর সরকার হয় তাহলে আর এই সংবিধান কিন্তু এক্সিস্ট করে না। এবং বিপ্লবোত্তর সরকার যেটা ছাত্র জনতার সরকার, সেই সরকারটির এক ধরনের ম্যান্ডেট কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। এটা মানুষের দেওয়া ম্যান্ডেট, এবং জুরিসপ্রুডেন্সে আমরা এটাকে কেলসনের থিওরি বলি, যে কেলসনের থিওরি অনুযায়ী যেই বিপ্লবের পরে যে নতুন সরকারটা আসে, সেই নতুন সরকারটার একটা নতুন ম্যান্ডেট থাকে এবং তারা আবার সকল কিছু নতুন করে শুরু করে, রিজেনারেট করে। সেই জায়গাটায় আসলে আমাদের ডিবেট কিন্তু চলছে। কেউ কেউ মনে করছে এটা বিপ্লবোত্তর সরকার, সুতরাং এটার সকল কিছু করবার ম্যান্ডেট আছে। কেউ কেউ বলছেন যে না, এটা বিপ্লবোত্তর সরকার নয়, এটি আসলে অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার এসছে, সুতরাং এই সরকার সংবিধান সংস্কার থেকে শুরু করে অন্যান্য যে সংস্কার রিফর্মের ব্যাপার আছে সেটা এরা না করে যদি নির্বাচিত কেউ করে তাহলে বেটার হয়। এই ডিবেটটা কিন্তু আসলে চলতেই থাকবে, এবং এই কারণে আমি মনে করি যে এভরি সিঙ্গল স্টেপে যদি পলিটিক্যাল পার্টিসগুলোকে নিয়ে আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছায় তাহলে আমার মনে হয় সেটা সকলের কাছেই গ্রহণযোগ্যতা পাবে। ধন্যবাদ। হান্নান মাসুদ, আপনার কাছে একটু যাই। সেটি হচ্ছে যে একটু খেয়াল করেছেন গার্মেন্টসে অস্থিরতা, ৩৫ বছর চাকরির দাবিতে একটা অস্থিরতা, এর আগে আমরা কিছুদিন আগে দেখেছি পাহাড়ে এক ধরনের অস্থিরতা। এই সব অস্থিরতার মধ্যে কি কোনো মিল খুঁজে পাচ্ছেন আপনারা, বা আপনারা এই সরকারের সময় এতগুলো দাবি একসাথে হঠাৎ করে মানে ধারাবাহিকভাবে চলছে, যেই কথাটি বলছিলেন ব্যারিস্টার রুমিন ফারহান, যে সেই আনসার থেকে শুরু করে বা তারও আগে যদি যাই, যে মন্দির ভাঙা বা বিভিন্ন সাম্প্রদায়িক, এবং সামনে একটি পূজাও আছে, কি দেখছেন বা আপনাদের কি পদক্ষেপ? আপনারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবচেয়ে বেশি, বিশেষ করে এই আন্দোলনের ক্ষেত্রে সামনের কাতারে ছিলেন। এখন রাষ্ট্রকে অস্থিরতা মুক্ত করতে আপনাদের ভূমিকা কি থাকবে? দেখেন, এই রাষ্ট্র যেমন গার্মেন্টস শ্রমিকদের, এই রাষ্ট্র যেমন ৩৫ আন্দোলনকারীদের, এই রাষ্ট্র যেমন পাহাড়ে যারা বসবাস করে তাদের, এই রাষ্ট্র তেমন আমাদের। এখন রাষ্ট্রটাকে সবাই মিলে ওন করতে হবে। রাষ্ট্রকে অস্থির করার জন্য যদি তারা চেষ্টা করে, এর মধ্যে আমি সব জায়গায় ষড়যন্ত্র খুঁজতে চাই না। আমি বলবো সবারই আন্দোলন করার অধিকার আছে, তবে সেটা যেন রাষ্ট্রকে ওন করে হয়, যে দেশকে, দেশের সরকারকে অস্থির করে আমি যেন আন্দোলনটা না করি। আলাপ আলোচনার মাধ্যমে কতটুকু সমাধান আসা যায় সেই দিকে প্রত্যেককে, একজন শ্রমিককেও দায়িত্ব নিতে হবে, ৩৫ আন্দোলনকারীকেও দায়িত্ব নিতে হবে, পাহাড়ে বসবাস করা লোকজনকে ওনাদেরকেও দায়িত্ব নিতে হবে। এভাবে আমরা একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলবো। পাশাপাশি আমি কয়েকটি কথা বলি। রুমিন ফারহান আপা সুন্দর, আমি লিখে রেখেছি কনস্টিটিউশন নিয়ে কথা বলবো। রুমিন ফারহান আপা সুন্দরভাবে বললেন যে হচ্ছে আসলে একটা বিপ্লবোত্তর সরকারের পরে কনস্টিটিউশন আসলে বিলংই করে না। তারপর আমরা চাই ঘোষণা দিয়ে কনস্টিটিউশনকে অবশ্যই বিলুপ্ত করতে হবে। আমরা মনে করি যারা হচ্ছে আমরা গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এবং আমাদের সাথে যারা আছে, আমরা প্রত্যেকেই মনে করি এই কনস্টিটিউশন এমন একটি কনস্টিটিউশন যেটা বারবার ফ্যাসিস্ট আর স্বৈরশাসক তৈরি করে। গণতান্ত্রিকভাবে আসুক, যেভাবে আসুক, পরবর্তীতে তারা ফ্যাসিস্ট অথবা স্বৈরাচার হয়ে বের হয়। এই কনস্টিটিউশনকে সকল দলের সাথে আলাপ আলোচনা করে অবশ্যই বাতিল করতে হবে, এবং বাতিলটা করতে হবে ফার্স্ট, তারপর সকল দলের সাথে আলাপ আলোচনা করে কনস্টিটিউশনকে পুনর্লিখন করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। পাশাপাশি একজন ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত প্রেসিডেন্ট কিভাবে এখনো থাকে সেটা আমাদের গভর্নমেন্টের কাছে প্রশ্ন, এবং প্রেসিডেন্ট কেন এখনো পদত্যাগ করতেছে না, কোন মানে হচ্ছে নির্লজ্জের মতো এখনো সেই চেয়ারে বসে আছে এত বড় একটা অভ্যুত্থানের সাথে, এটা সবচেয়ে বড় দুঃখজনক। এরকম একজন প্রেসিডেন্ট এখনো তার চেয়ারে থাকতে পারে না। এটার জন্য আমরা আবার হয়তো রাজপথে নামবো। সেই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলোর সাথেও পাশে পাবো বলে আশা করি আগের মতো, যে প্রেসিডেন্টকে অবশ্যই তার
পদ এই থেকে সরে ধরনের কোনো যেতে হবে, পরিকল্পনা আছে নাকি? পদত্যাগ আপনারা করতে কি হবে। এই ধরনের হ্যাঁ আমরা আন্দোলনে- করব, আমরা যারা আন্দোলন করেছি আমরা করব। এই গভর্নমেন্ট যদি তাকে চাপ দিয়ে যদি পদত্যাগ করাতে না পারে, ইন্টারিম গভর্নমেন্ট একটা বিপ্লবের পরে কিভাবে একটা ফ্যাসিস্টের অংশীদার থাকে, এটা সবচাইতে মানে হচ্ছে আমাদের জন্য দুঃখজনক। এ তো যে কোনো সময় যে কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারে, কিভাবে আমরা ওনাকে বিশ্বাস করব? বিশ্বাস করার মতো কিচ্ছু দেখি না। যিনি মানে শেখ হাসিনা ফ্যাসিস্টের পা ধরে সালাম করার কথা বলেছে, তিনি এখন প্রেসিডেন্ট। তার মানে হচ্ছে নির্লজ্জের মতো, আমি জানি না কি হবে না হবে এরপরে, নির্লজ্জের মতো বলতেছিল প্রধানমন্ত্রীর পা ধরে, মানে উনি খুব দুঃখ পাচ্ছিলেন প্রধানমন্ত্রী তাকে পায়ে ধরে সালাম করতে দেয়নি। একজন রাষ্ট্রপ্রধান হয়ে এই কথা বলেছিলেন, ফ্যাসিস্টের নিয়ে কথা বলেছেন, সেই লোক এখনো প্রেসিডেন্ট হয়ে আছেন। মানে এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় বোঝা। তিনি যে সেই চেয়ারে বসে আরো ষড়যন্ত্র করতেছেন না, এটার নিশ্চয়তা কে দিবে? আমাদের বিপ্লবকে ব্যর্থ করবেন না। পাশাপাশি আওয়ামী লীগের বিষয়টা আজকে এখানে ক্লিয়ারলি বলতে চাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো আওয়ামী লীগের এরকম একটা মানে হচ্ছে গণহত্যার সাথে জড়িত কোন সরকারকে আবারও কেউ, সুশীল সমাজ বলেন বা বুদ্ধিজীবী বলেন, কেউ যদি আবার তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে রাজপথে নামবে। এই দেশের একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ এই দেশের বৈধ দল না, অবৈধ দল, এবং অবৈধ বলে তাদেরকে এই দেশ থেকে তাড়াইছে এই দেশের মানুষ। না, নির্বাচন কমিশনে তো একটি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্বাচন কমিশনটাই তো অবৈধ ছিল। যে নির্বাচন কমিশন, সেও তো পালাতে হচ্ছে। গত 3-4টা নির্বাচন যারা করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তাদের কারণে একটা ফ্যাসিস্ট সরকার আছে। হাবিবুল আউয়াল সাহেব বসে বসে খুব মিষ্টি মিষ্টি কথা বলতেন, ভদ্র ভাষায় কথা বলতেন, কিন্তু ঠিকই একটা মানে দামি নির্বাচন করে বৈধতা দিয়ে দিয়েছেন। সন্ধ্যাবেলা 1 ঘন্টা আগে বলেন যে 27% ভোট, পরে বলেন যে 41% ভোট। এর কেন বিচারের আওতায় আনতে হবে না? এ কেন এখনো ঘুরে বেড়াবে? বাংলাদেশে এই যে এতজন জীবন দিয়েছে, 1500+ একটা লিস্ট হয়েছে, এটা 2000 উপর যাবে, তারা কি জীবন দিয়েছে এইসব যাদের কারণে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, তাদেরকে খোলা বাতাসে ঘুরে বেড়ানোর জন্য দিচ্ছে? কিন্তু এক রাতে কি তাদের এটার পরিবর্তন সম্ভব, যেটি বলছিলেন? এক রাতে পরিবর্তন সম্ভব না, প্রশাসনে কিন্তু হচ্ছে প্রশাসনে এই যে নির্বাচন কমিশন পদত্যাগ করে ঘরে ফিরবে কেন? তাকে সাথে সাথে কারাগারে যেতে হবে। এটা হচ্ছে আমার বার্তা। আপনি বিপ্লবী সরকার, আপনাকে বিপ্লবের পরে প্রতিষ্ঠিত হওয়া সরকার, সেই সরকারকে এরকম যদি অ্যাকশন নিতে না পারে, তাহলে সেই স্বরাষ্ট্রমন্ত্রী বলুক যে আমি অ্যাকশন নিতে পারতেছি না, উনি সরে যাক, আরেকজন আসুক স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তাদেরকে বসিয়েছি। আমরা যারা বিপ্লব করেছি, এই দেশের জনতা, প্রত্যেকটা বাবা মা, আমি বলছি যে শহীদ হয়েছে গুলিতে, যে যাদের বুক ঝাঁঝরা করা হয়েছে, তারা কিভাবে দেখবে যে আমার ছেলেকে যারা গুলি করেছে তারা এখন নির্বাচনী প্রচারণা করতেছে? তারা সেই দল আবার রাজনীতি করতে সহ্য করতে পারবে? যে ছেলে পা গিয়েছে সে সহ্য করতে পারবে তার সামনে দিয়ে আবার যে স্লোগান দিয়ে তার পা হারানো হয়ে পা কেটে হারিয়েছে, যে স্লোগানের মাধ্যমে সেই স্লোগান আবার দেওয়া হচ্ছে? এটা কি সহ্য করার মতো হবে? এখনো 22,000 আহত আছে, এখনো মানে হচ্ছে 22,000 আহত বলতে আমার মতো যারা আহত হয়ে সুস্থ হয়েছে তারা বাদে 22,000 আহত আছে। এখনো শহীদের সংখ্যা আছে, তাদের বাবা মা আছে, তাদের ফ্যামিলি আছে, প্রতিবেশী আছে। এই আওয়ামী লীগ সরকারকে এই দেশের মানুষ, মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এদেরকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে, তাদেরকে বিতাড়িত করেছে। এখন দেখা যাচ্ছে যে ভারতের এজেন্ডাই একটা গোষ্ঠী এখনো চেষ্টা করতেছে। এই যে আজকে রিপোর্ট দেখলাম যে ভারতে একটা মিটিং হচ্ছে, আওয়ামী লীগকে কিভাবে সংস্কারপন্থীদের মাধ্যমে পুনর্বাসিত করা হবে। আওয়ামী লীগকে ভারতীয় এজেন্ডায়, আমি বলবো ভারতীয় এজেন্ডায় আরেকবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যারা চেষ্টা করে তারা সেই ফ্যাসিবাদেরই দোষ। আমি একটু রাশেদ প্রধানের কাছে একটু আপনার কথা, উনি বলছেন যে আওয়ামী লীগের কথা, কিন্তু আওয়ামী লীগ তো এই দেশে একটা নিবন্ধিত রাজনৈতিক আসলে দল এখন পর্যন্ত, যেই স্ট্যাটাস, সেই ক্ষেত্রে সামনে নির্বাচন কেন্দ্রিক যে কথা তুলেছেন, যে বিতর্কের কথা তুলেছেন, আপনি কিভাবে দেখছেন আসলে তাদের পুনর্বাসন বা আওয়ামী লীগের যে স্বৈরতান্ত্রিক যে অবস্থা বা তাদের যে চলে যাওয়া? আবার বাংলাদেশে তো আওয়ামী লীগ আছে আসলে, এটা তো যে প্রেতাত্মার কথা বলি বা রাজনৈতিক দলের কথা বলি, অনেক নেতা জেলে আছেন, বাইরেও আছেন, বিশেষ করে জেলা উপজেলা পর্যায়েও আছেন, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আছেন। তাহলে সামনে নির্বাচনে তো তারা থাকবেও হয়তো, বা থাকবে কিনা সেটা আমি জানি না, কিন্তু তারা নিবন্ধিত এবং নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত দল। একটু যদি বলেন। না, অবশ্যই আমি আপনার সাথে একমত। আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল, এতে কোনো সন্দেহ নেই। অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নিয়েছে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে তারা শপথ নিয়েছে, তাদের প্রথম দায়িত্ব আমি মনে করি যেই গণহত্যাটা হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, সেই গণহত্যার বিচার করা তাদের প্রথম দায়িত্ব হওয়া। গণহত্যার বিচার, এই গণহত্যার বিচার করা, এই জায়গাটা যদি আপনি চিন্তা করেন তাহলে আমার উত্তরটা খুব সহজ এবং সংক্ষিপ্ত। সেটা হচ্ছে 14 দলের বৈঠকের পর যদি আওয়ামী ফ্যাসিস্ট সরকার
জামাতি ইসলামী বাংলাদেশকে সন্ত্রাস বিরোধী আইন 18-র 1 ধারায় নিষিদ্ধ ঘোষণা করে, তাহলে আমি বলবো যে সন্ত্রাস বিরোধী আইন 18-র 1 ধারায় নিষিদ্ধ রাজনৈতিক দল হওয়ার অধিকার 1 নম্বর অধিকার হচ্ছে আওয়ামী লীগের, যারা গণহত্যা করে। গণহত্যা যে শুধুমাত্র এই বৈষম্য বিরোধী আন্দোলনে হয়েছে তা না, আপনি যদি পিলখানা দেখেন সেটাও গণহত্যা, আপনি যদি শাপলা চত্বর দেখেন সেটাও গণহত্যা। তো গণহত্যা তো তাদের আওয়ামী লীগের হিস্ট্রি। তো গণহত্যাকারী একটা দলকে কেন রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকার অনুমতি দিবে? যদি অনুমতি দেয় তাহলে আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার আবারও বৈষম্য করছে। আমি আসলে অনুমতির কথা বলছি না, আমি বলছি তারা নিবন্ধিত এখন পর্যন্ত। হ্যাঁ, আপনি যখন নিষিদ্ধ করে দিবেন তখন তার নিবন্ধনের কোনো প্রয়োজনই নাই। নিষিদ্ধ দলের আবার নিবন্ধন কি? যাকে আপনি নিষিদ্ধ করবেন তার রাজনীতি করার কোনো এখতিয়ার নাই, এখতিয়ার বহির্ভূত, তখন তো তার নিবন্ধন অটোমেটিক বাতিল হবে, একটা অপরটার সাথে জড়িত। আমি অন্য একটা প্রসঙ্গ আপনার অনুমতি নিয়ে একটু অ্যাড করতে চাই। আপনি কিছুক্ষণ আগে যে পয়েন্টগুলো বলেছেন, 35-এর দাবি, পাহাড়ের দাবি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ নেওয়ার পরবর্তীতে যে জুডিশিয়াল কুটা হওয়ার পরিকল্পনা হয়েছিল দেখেছি, তারপর থেকেই বাংলাদেশকে অশান্ত করার একটা লীলা খেলা শুরু হয়েছে, নীল নকশা। যেটা আপনি যদি দেখেন, আনসার বাহিনীকে দিয়ে চেষ্টা করা হয়েছে, ব্যাটারি এবং প্যাডেল চালিত রিক্সা চালকদের দিয়ে চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে গার্মেন্টস শ্রমিকদের দিয়ে চেষ্টা করা হয়েছে। গার্মেন্টস এখনো অসন্তোষ চলছে, এখনো চলছে, পাহাড়ে চলছে, এবং এখন 35-এর একটা নতুন খেলা দেখা যাচ্ছে। আমি যেটা স্পষ্ট করে বলতে চাই, আমার ভাই হয়তো স্পষ্ট করে বলতে চায় নাই বা পারে নাই, আমি স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের প্রেতাত্মা যারা বাংলাদেশে রয়ে গেছে, ছাত্রলীগ, যুবলীগ, তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করছে, এবং এই পরিকল্পনাটা করা হচ্ছে ভারত থেকে। ভারতে বসে শেখ হাসিনা, তাদের সম্মানিত আপা, চট করে যিনি ঢুকে যেতে চান, তিনি ভারতে বসে পরিকল্পনা করছে এবং ভারত তাতে সমর্থন দিচ্ছে, কারণ তারা আবারও শেখ হাসিনাকে পুনর্বাসিত করতে চায়, যাতে বাংলাদেশকে সেই আগ্রাসনটা করতে পারে ভারত, যেটা বিগত বছরগুলোতে করেছে, যেটা এখন করতে পারছে না। তো এই সব কিছুর পিছনে যে নীল নকশা, এটার জন্য আওয়ামী লীগ, শেখ হাসিনা, ছাত্রলীগ, যুবলীগ এবং ভারত দায়ী। অতএব এই সকল ষড়যন্ত্র যদি আপনি থামাতে চান, আপনাকে ভারতের কাছে স্পষ্ট করে বলতে হবে শেখ হাসিনাকে ফেরত দেন, আমরা বিচার করব। এবং আওয়ামী বড় নেতারা, ছাত্রলীগ, যুবলীগের এই সন্ত্রাসী বাহিনী যারা গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের গ্রেফতার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত গ্রেফতার আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা মোটেও সন্তোষজনক নয়। আমরা এর মধ্যে এটাও শুনেছি, আর্মি চিফ বলেছেন যে অনেকেই ক্যান্টনমেন্টে হেফাজতে ছিল এবং পরবর্তীতে তারা চলে গেছে। আমার প্রশ্ন, ক্যান্টনমেন্ট কি হেফাজত দেওয়ার জায়গা? আমি বিগত 16 বছরে বিএনপি, জামাত, বিরোধী দলের সবাই যারা রাস্তায় মার খাচ্ছিল, গুলি খাচ্ছিল, টিয়ার গ্যাস খাচ্ছিল, পালায় বেড়াচ্ছিল, গুম হয়ে যাচ্ছিল, তাদেরকে তো ক্যান্টনমেন্ট নিরাপত্তা দেয় নাই। গণহত্যাকারীদের কেন ক্যান্টনমেন্ট নিরাপত্তা দিয়েছেন? নিরাপত্তা দেওয়ার পর আবার নিরাপদে চলে যেতে দিয়েছে, গ্রেফতার হচ্ছে না। কেন হচ্ছে না? এই সকল ষড়যন্ত্র কোথায় হচ্ছে, এটা অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে, এবং প্রশাসনে যে সকল আওয়ামী প্রেতাত্মা আছে তাদেরকে সরাতে হবে অতি দ্রুত। না হলে এই দিল্লি, ভারত এবং শেখ হাসিনার ষড়যন্ত্র কিন্তু আবারও বাংলাদেশকে গ্রাস করবে বলে আমি আশঙ্কা করছি। আপা একটু যুক্ত করবেন কিনা, এই যেই কথা বলছিলাম, যে কথাটা, যে আলোচনাটা চলছে, যে আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের নিবন্ধিত দল হিসেবে আওয়ামী লীগ এখনও রয়েছে, সামনে নির্বাচন, দল হিসেবে তারা আসলে সেই জায়গাটিতে তাদের রোল প্লে কি হবে? দেখুন, গত 15 বছর ধরে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে। গণহত্যার কথা আমরা জুলাই মাসের কথা বলতে পারি, পিলখানার কথা বলতে পারি, আমার ভাই যেটা বলছিলেন আমরা শাপলা চত্বরের কথা বলতে পারি, ঠিক আছে, সেটা যদি আমরা সরিয়েও রাখি একদিকে, 15 বছর ধরে সিস্টেম্যাটিকভাবে তারা বিরোধী মতকে দমন করবার জন্য যা যা টুলস ইউজ করেছে, কখনো গুম করা, কখনো এক্সট্রা জুডিশিয়ালি কিল করা, কখনো হেফাজতে নিয়ে বিভৎস নির্যাতন করা, কখনো নখ তুলে ফেলা, আয়না ঘরে নিয়ে যাওয়া, নানান রকম, এটা একেবারে স্রেফ মানবতা বিরোধী অপরাধ।
এই অপরাধেই দলটির বিচার হতে পারে সেজন্য ট্রাইব্যুনাল সচল হয়েছে। আছে, হ্যাঁ। এবং সেই বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই বিষয়টি নিষ্পন্ন হওয়া উচিত। আর 2 হচ্ছে, রাজনীতি একটি দল করতে পারবে কি পারবে না এটা কিন্তু দেশের মানুষের সিদ্ধান্ত। এবং দেশের মানুষ যদি মনে করে যে তারা আওয়ামী লীগকে না বলবে, লাল কার্ড দেখাবে, তার শতভাগ অধিকার বাংলাদেশের জনগণের আছে। এইটা আমি বাংলাদেশের মানুষের হাতেই ছেড়ে দিতে চাই। এবং কিন্তু যারা স্পেসিফিক্যালি এই ধরনের অপরাধগুলোর সঙ্গে যুক্ত, আমি খুব অবাক হয়ে গেলাম, আজকে কিন্তু অলমোস্ট 2 মাস, আজকে এই সরকার কিন্তু 1 তারিখ শুরু হয়ে গেল অক্টোবর মাসের, 2 মাস, প্রায় 52 দিন 61 দিন। একজন, আমার ভাই যে কথা বলছিলেন, এখনো একজন সিনিয়র লিডার ওই আনিসুল হক আর দীপুমণি ছাড়া আমরা গ্রেপ্তার হতে দেখি। সালমান এফ রহমানকে আমি ব্যবসায়ী হিসেবেই ধরছি, একজনকে আমরা দেখলাম না। এবং এই যারা গ্রেফতার হয়েছে তাদেরও কি বিচারিক কাজ, হাসিনাকে ফিরিয়ে আনবার কোন রকম কোন পদক্ষেপ, কোন রকম উদ্যোগ আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। বলেছেন ভারতের কাছে চাওয়া হবে, 2 মাস পরে চাওয়া হবে, এখনো চাওয়া কিন্তু হয় নাই। আচ্ছা, হাসিনাকে ফিরিয়ে আনার একটি প্রশ্ন। 3 হচ্ছে, গত 15 বছর যারা গুম হয়েছিল, স্পেসিফিক্যালি আমি গুমের কথা বলছি, তারা কোথায় আছে, আছে নাকি মারা গেছে, কে কে আছে, কে কে মারা গেছে, তার তো একটা তালিকা কি 2 মাসেও তৈরি হয় নাই। এবং আমরা জানি রাষ্ট্রীয় বাহিনী এগুলোর সঙ্গে যুক্ত ছিল, তাদের কাছে কি এই তালিকা চাওয়া হয় নাই? এই বিষয়গুলো তো স্পষ্ট হওয়া উচিত। এর সাথে যারা যারা যুক্ত তাদের বিচার তো এখনো শুরু হলো না। তাদের ব্যাপারে আসলে এই সরকার কি চিন্তা করছে? যারা হেফাজতে নির্যাতন করেছে, আমি বাংলা আউটলুকে রিপোর্ট এসছে একটির পর একটি যে আমাদের ছাত্র দলের ছেলেদের নখ তুলে ফেলা হয়েছে বিভৎসভাবে, মানে ভয়ঙ্কর সব বর্ণনা দেওয়া যায় না। সেগুলোর ক্ষেত্রে কি ব্যবস্থা, মানে এগুলো তো কোনো আওয়াজ শুনছি না। মানে আমি যদি আওয়াজ শুনতাম তাহলে আমি কিছুটা আশ্বস্ত হতাম যে আচ্ছা হচ্ছে, ইটস অনগোয়িং, একটা প্রসেসের মধ্যে আছে। আমি তো এখনো কোনো আওয়াজই পাচ্ছি না। তো তাহলে আসলে আমি এই 2 মাসে আমি কি অ্যাচিভ করলাম, 2 মাসের অর্জনটা কি, এটা আসলে সরকারের কেউ যদি পরিষ্কার করতেন আমাদের জন্য ভালো হতো। আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি, যদি একটু পুরনো, আমরা দেখেছি যে জামায়াতে ইসলামের আমিরের সাথে সেই সরকারের এক টেবিলে বা একটা ছবি কিন্তু খুব ভাইরাল হয়েছিল। কোন সরকারের? এর আগে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, বা পরবর্তীতে আমরা দেখেছি প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি, এই ছবি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন যে জামায়াতের আমিরের সাথে প্রেস ক্লাবে যখন আপনার মনে থাকবে যে সাংবাদিক নেতা মারা গেলেন, সেই জানাজা রুহুল আমিন গাজীর, জি জি আমি সেই বিষয়টার কথা বলছি, মানে একেবারে বিপরীত 2টা গোষ্ঠী, বা প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, সাবেক প্রেস সেক্রেটারির সাথে আমিরে জামায়াতের, যে যদি এখন প্রশ্ন করি, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস উপদেষ্টা বা সচিব যেটাই হোক, ইকবাল সোবহান চৌধুরী, আবুল কালাম আজাদ, মঞ্জুর হাসান বুলবুল, ওনারা ছিলেন আর, আচ্ছা আমি নাম ধরছি না, তারা তো খুবই নিরাপদে নিশ্চিন্তে আছেন। আমি এখনো জানি যারা যারা যেই মিডিয়ায় ছিলেন কর্তা ব্যক্তিরা, তারা কিন্তু ঠিক একই জায়গায় এখনো আছেন। আজকে এই যে 15 বছর আওয়ামী লীগ যে নৃশংসতা করেছে, চালিয়েছে, আপনি কি মনে করেন না সফট পাওয়ার হিসেবে মিডিয়া আওয়ামী লীগের পাশে যদি না দাঁড়াতো, আওয়ামী লীগের সকল অন্যায্যতাকে চাপে তাপে, কখনো প্রেমে কখনো বাধ্য হয়ে যদি সেটা শক্তি না যোগাতো সফট পাওয়ার হিসেবে, আওয়ামী লীগ এত দূর আসতে পারতো না তো। এবং প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনগুলো একটু মনে করেন, সেই সংবাদ সম্মেলনে কারা উপস্থিত থাকতো, কারা প্রশ্ন করতো, কি ধরনের প্রশ্ন করতো, একটু মনে করেন, খুব পুরনো কথা না, তাহলেই খুব পরিষ্কার হয়ে যায় এই সরকারকে কারা কারা টিকিয়ে রেখেছেন, কিভাবে টিকিয়ে রেখেছেন। জানাজার যে ছবির কথা আপনি বলছেন, এটা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না। জানাজা, একজন মুসলমান মারা গেলে সকলের কর্তব্য সেই জানাজায় অংশ নেয়া। এখন আমি সেই ছবি দেখিনি, তাদেরকে আসলে জানাজায় যদি অংশ নিয়ে থাকে, একজন মুসলমানের মৃত্যুতে সকলেই অংশ নিতে পারে, এই ব্যাপারে আসলে আমি কোনো মন্তব্য। হান্নান মাসুদ কি কোনো মন্তব্য করবেন? নিশ্চয়ই আপনি দেখেছেন এই ছবি। আমি দেখেছি, একসাথে এই ব্যাপারে দেখেছি, একটা ব্যাখ্যাও দিয়েছেন যে উনি ওখানে বসেছিলেন, ওনার ওখানে গিয়ে বসে গিয়েছে, উনি তো আর একজন সিনিয়র নেতা হিসেবে বলতে পারেন না। তারপরে এইসব ব্যাপারে অবশ্যই সচেতন থাকা উচিত
একটি দলের প্রধান হিসেবে একটি গণহত্যার সাথে জড়িত লোকজন কিভাবে ওনার টেবিলে এসে বসেন, ওনার পাশে যারা আছেন সেই ব্যাপারে অবশ্যই সচেতন থাকা উচিত। কয়েকটা বিষয় বলি। সবচাইতে দুঃখজনক, যেদিন আমরা উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম সেদিন দেখছিলাম কাদের সিদ্দিকীও সেখানে গিয়েছেন। উনি কোন বিবেচনায় গিয়েছেন? উনি তো তার কয়েকদিন আগে আপা আপা করে এসেছেন, বোন বোন করে এসেছেন, মানে হচ্ছে 24-এর ইলেকশনের আগে পরে। কাদের সিদ্দিকী যদি মানে না, সেই ক্ষেত্রে তো এই সরকারের সাথে যদি আপনি যে কাদের সিদ্দিকী তো বাংলাদেশের একটা রাজনৈতিক দলের নেতাই, কিন্তু জাতীয় পার্টি তাদের বিরোধী দল হিসেবে ছিল, রাজনীতিতে গিয়েছেন, তারা তো এখনো মানে হচ্ছে এখনো তারা তো একদিন আগেও বলে নাই যে আমরা এই সরকারের গণহত্যার বিরুদ্ধে এই সরকারের এই সংসদ ছেড়ে দিচ্ছি, এই সরকার পদত্যাগ করতেছি। তারা কিভাবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 3 তারিখে যে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গণভবনে গিয়ে আপাকে সাপোর্ট দিয়ে এসেছে, মানে এতগুলো হত্যার পরও সেই সকল শিক্ষকরা কিভাবে শিক্ষকতা করবে? তাদের ক্লাসে আমরা কিভাবে বসবো? বুঝতে পেরেছি। যেগুলা যেসব ছাত্রলীগকে হত্যাকাণ্ড করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত গতকালকে তদন্ত কমিশন গঠন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া হয়েছে আরো 1 মাস আগে, গতকালকে তদন্ত কমিশন করবে। এতদিন কি করছে? তাদেরকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করছে। ফ্যাক্ট ফাইন্ডিং মানে এতদিন লাগবে ফ্যাক্ট ফাইন্ডিং করতে, 1 মাস সময় দিয়েছে আবার। মানে কিভাবে এসব মানে হচ্ছে যারা মেয়েদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন কিভাবে হামলা করছে, এদেরকে কিভাবে পার পেয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আমার কাছে কেমন যেন সরকারকে নিশ্চয়ই এই বিষয়ে আরো যত্নশীল হতে বলছেন। অবশ্যই অবশ্যই সরকারকে এইসব বিষয়। আমরা প্রিয় দর্শক, আমরা আজকে এখানেই শেষ করি, আমাদের সময় শেষ। রাশেদ প্রধান, আপনি কি কোনো কিছু যুক্ত করবেন? 1 মিনিট। আমি একেবারে 1 মিনিটেই শেষ করছি। সেটা হচ্ছে ছবিটার বিষয়ে আমি জি 1 মিনিটে। হ্যাঁ, জানাজা হচ্ছিল এবং জানাজার সবাই পড়তে পারে, আমার শ্রদ্ধা আপু যেটা বলছে, জানাজার পরে একত্রিত হয়ে বসার যে অবস্থানটা, একটা মানুষ দৌড়ে এসে আমার পাশে বসতে গেলে তাকে আমি সরিয়ে দিতে পারি না, এটা সম্ভব না। জামাতের আমিরও পারে নাই। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি তাদেরকে চিনেই থাকি গণহত্যাকারীদের দোসর, তারা এখনো মুক্ত কেন? তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয়নি? তারা এসে বসার সুযোগ পাচ্ছে। এই উত্তরটা আগে খুঁজতে হবে আমার। নিশ্চয়ই আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার আয়োজনের আয়নায়, আলোচনার সারবস্তু। আলোচনা থেকে অর্জিত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। শুভরাত্রি, ভালো থাকবেন।